আসসালামু আলাইকুম সম্মানিত ডেন্টাল সার্জন বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি এডুডেন্টের আজকের অনলাইন লেকচারে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ওরাল অ্যানাটমি 3। এখানে আমরা বেসিক্যালি আজকে পড়াশোনার বিষয় হচ্ছে এমব্রায়োলজি রিলেটেড ইস্যুগুলা, যেমন জেনারেল এমব্রায়োলজি কিছুটা আমরা পড়বো, তার সাথে ওরাল এমব্রায়োলজি যেগুলো টুথ মরফোলজি তার সাথে থাকবে, এবং টুথ ডেভেলপমেন্টের ইস্যুগুলো আজকে বেশি আলোচনা হবে। তাহলে এমব্রায়োলজি এবং হচ্ছে মরফোলজি, টুথ মরফোলজি, এই জিনিসগুলো আমরা একটু বেশি আলোচনা করবো আজকে আর কি। তো একটু খেয়াল করে দেখবেন, শুরুতে আমরা আলোচনা করবো, আপনাদের শিটেও যদি আপনারা বের করে রাখেন 91 পেজ থেকে আমরা শুরু করছি। এখানে ফার্স্টের একটা পোর্শন হচ্ছে জেনারেল এমব্রায়োলজি, তারপরে যে পোর্শনগুলো আছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ টিথ, এরপরে আমাদের টুথ মরফোলজি আলাদা একটা চ্যাপ্টার আছে আর কি। এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমাদের যে টপিকটা রয়েছে জেনারেল এমব্রায়োলজি, তো জেনারেল এমব্রায়োলজি থেকে আমাদের খুব বেশি ডিটেলস, এমব্রায়োলজিতে একটা টোটাল ভাস্ট একটা চ্যাপ্টার, সো এখান থেকে এত বেশি পড়ার দরকার নেই। কিছু ফিক্সড জায়গা আছে যে জায়গাগুলো থেকে আমাদের বারবার প্রশ্ন আসে আর কি। তো এই জায়গাগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করব, এবং সেটা বোঝার জন্যই আমরা একটু বেসিক থেকে আমরা যাব, যাতে করে আমাদের অন্তত অতটুকু মনে রাখার জন্য বেসিকটা আমাদের ক্লিয়ার হয়। তো আশা করি আপনারা লেকচারটা মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে অনেক কিছুই এমব্রায়োলজি সম্পর্কে আপনাদের ক্লিয়ার হবে আর কি। তো এমব্রায়োলজি, এমব্রায়ো নিয়ে যে সায়েন্সে আলোচনা করা হয় সেটাকে আমরা এমব্রায়োলজি বলি। ফার্স্টে আমাদের টপিক হচ্ছে হেড নেক এমব্রায়োলজি, যেটা পুরো হোল বডি এমব্রায়োলজি আমরা এখানে আলোচনা করব না, আমরা শুধু হেড নেক রিলেটেড স্ট্রাকচার যেগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, বেসিক্যালি ফেস ডেভেলপমেন্ট, স্কাল ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো আর কি। ঠিক আছে, ফার্স্টে যেটা আমাদের ইম্পর্টেন্ট টপিক আর কি, যেটা আছে উইকলি ডেরিভেটিভস, উইক ওয়াইজ, ফার্স্ট সেকেন্ড থার্ড উইক পর্যন্ত উইক ওয়াইজ কিছু ডেরিভেটিভস আছে আর কি, কী তৈরি হচ্ছে আমাদের বডিতে বা এমব্রায়োর ভিতরে, সেটা উইক ওয়াইজ। এটা যতটা বেশি ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল ডেরিভেটিভস। ঠিক আছে, নিউরাল ক্রেস্ট সেল এনসিসি খুবই ইম্পর্টেন্ট, বারবার প্রশ্ন আসে। দেন পরের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস ডেরিভেটিভস, অ্যান্ড এরপরে হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফেসের ক্ষেত্রে আমাদের যে ফেশিয়াল যে কিছু প্রমিনেন্সগুলো আছে, যেগুলো ফিউশন হয়ে আমাদের ফেসটা ডেভেলপ হচ্ছে আর কি। তো এই তিনটা জিনিসই কয়েকটা ডেরিভেটিভস, যে নিউরাল ক্রেস্টাল ডেরিভেটিভস, ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস ডেরিভেটিভস, অ্যাপারেটাসের ভিতরে কিন্তু আবার তিনটা জিনিসই আছে, আর্চ, ক্লেফট, পাউচ, সবগুলাই আছে আর কি। আর ফেশিয়াল প্রমিনেন্স যে 5-6টা ফেশিয়াল প্রমিনেন্স আছে আমাদের, সেগুলোর ডেরিভেটিভসগুলো, এগুলোই বেসিক্যালি আমাদের মূল ইম্পর্টেন্ট টপিক রিগার্ডিং হেড অ্যান্ড নেক এমব্রায়োলজি। আর তার সাথে আমরা এই যে বাকি যে দুইটা টপিক আছে, ডেভেলপমেন্ট অফ দ্য ম্যান্ডিবল অ্যান্ড উইকলি ডেরিভেটিভস, এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করব। তো একদম বেসিক থেকে শুরু থেকে আমরা যাব। ফার্স্টলি আমাদের যেটা, যে এমব্রায়োলজি যদি আমাদেরকে জানতে হয়, তাহলে হচ্ছে এমব্রায়ো তৈরি হচ্ছে কি থেকে, গ্যামেট থেকে এমব্রায়ো তৈরি হচ্ছে, মানে এমব্রায়োলজি শুরুটাই হচ্ছে গ্যামেটোজেনেসিস দিয়ে। তো সেটা আমরা দেখি। ফার্স্টলি যেটা গ্যামেটোজেনেসিস, তো হোয়াট ইজ গ্যামেটোজেনেসিস? যে বায়োলজিক্যাল প্রসেস আমরা একটু দেখতে পাই এখানে, যে বায়োলজিক্যাল প্রসেস বাই হুইচ ডিপ্লয়েড অর হ্যাপ্লয়েড প্রিকারসর সেল, মানে আমার বডির যে প্রিকারসর সেল আছে সেটা ডিপ্লয়েড হতে পারে আইদার অর হ্যাপ্লয়েড হতে পারে, সেটা হচ্ছে আন্ডারগোজ সেল ডিভিশন। তাহলে কি হচ্ছে এখানে খেয়াল করে দেখেন, ডিপ্লয়েড সেলগুলা সেল ডিভিশন হচ্ছে, অ্যান্ড দেন ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আলাদা একটা সেলের ডিফারেন্সিয়েশন হচ্ছে টু ফর্ম ম্যাচিউর হ্যাপ্লয়েড গ্যামেটস। তাহলে গ্যামেটোজেনেসিসের টার্গেট কি? গ্যামেটোজেনেসিসের টার্গেট হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেট ফর্মেশন করা। সেটা আপনার হ্যাপ্লয়েড প্রিকারসর সেল হতে পারে অথবা ডিপ্লয়েড প্রিকারসর সেল হতে পারে। প্রিকারসর সেল যে কোনোটাই হতে পারে, হয় হ্যাপ্লয়েড অথবা ডিপ্লয়েড, বাট আলটিমেট টার্গেট হচ্ছে আমাকে গ্যামেট ফর্মেশন করতে হবে, যেটা কি হবে, যেটা হবে হ্যাপ্লয়েড। কারণ দুইটা হ্যাপ্লয়েড গ্যামেট, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, দুইটা গ্যামেট একসাথে ইউনাইটেড হবে, তাহলে হ্যাপ্লয়েড মিলে আমাদের কি হবে, ডিপ্লয়েড হবে। যেমন আমরা হ্যাপ্লয়েডকে এন দিয়ে সূচিত করি, এন প্লাস ফিমেল একটা এন ইকুয়াল টু টোয়াইস এন। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা ডিপ্লয়েড সেল স্ট্রাকচারটা আমরা আবার কী করতে পারছি, রিস্টোর করতে পারছি আর কি। ঠিক আছে, সো গ্যামেটোজেনেসিসের মেইন টার্গেট হবে কি, আমাদের হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করা। সেটা এখন যে সেল থেকে আসবে, সেটা ডিপ্লয়েড সেল থেকেও আসতে পারে, তাহলে অন্য ডিভিশনের মাধ্যমে আসবে, হ্যাপ্লয়েড সেল থেকেও আসতে পারে। এরপরে যে কথাটা, তো দুইটা গ্যামেট আমাদের বডিতে, একটা হচ্ছে মেল গ্যামেট আর একটা হচ্ছে ফিমেল গ্যামেট। মেল গ্যামেটকে আমরা বলি স্পার্ম এবং ফিমেল গ্যামেটকে আমরা বলি হচ্ছে ওভাম। তো এই দুইটার ইউনিফিকেশনের মাধ্যমে এরপরে ফার্টিলাইজেশন হচ্ছে, ইউনিফিকেশন প্রসেসটাকে আমরা ফার্টিলাইজেশন বলি। ফার্টিলাইজেশনের যে রেজাল্ট সেটা হচ্ছে কি, গ্যামেট। ওকে ফাইন, আমরা একটু দেখি হোয়াট ইজ ফার্টিলাইজেশন। যেটা বললাম যে ইউনিফিকেশন, মেল এবং ফিমেল গ্যামেটের ইউনিফিকেশন একসাথে মিলে যাওয়া, দিস ইজ কল্ড কি, ফার্টিলাইজেশন। একটু খেয়াল করে দেখি ডেফিনেশনটা, দ্য প্রসেস অফ কম্বাইনিং দ্য মেল গ্যামেট অর স্পার্ম উইথ দ্য ফিমেল গ্যামেট অর ওভাম। ঠিক আছে, দ্য প্রোডাক্ট অফ ফার্টিলাইজেশন ইজ কল্ড এ জাইগোট। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যে প্রসেস অফ কম্বাইনিং মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট একসাথে কম্বাইন বা ইউনিফিকেশন হয়, এই প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে ফার্টিলাইজেশন। এবং ফার্টিলাইজেশনের ফলে যে জিনিসটা ফর্মেশন হচ্ছে সেটাকে আমরা কি বলছি, জাইগোট। সো
এখানে আমাদের গ্যামেটোজেনেসিসের মেইন টার্গেট হচ্ছে কি হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করা, আর এখানে যে ফার্টিলাইজেশন মেইন টার্গেট হচ্ছে আমার একটা জাইগোট তৈরি করা। তাহলে গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড এবং ফার্টিলাইজেশনের ফলে আমার যেটা জাইগোট তৈরি হচ্ছে, জাইগোট আমরা যদি লিখে রাখি এখানে, জাইগোট কেমন হবে তাহলে হ্যাঁ মানে ইউনিফিকেশন হচ্ছে দুইটা এন, একটা ফিমেল একটা মেল গ্যামেট মিলে 2n হচ্ছে, তার মানে জাইগোট সবসময় হবে কি 2n বা ডিপ্লয়েড। ওকে, ক্লিয়ার তাহলে? এরপরে যদি আমরা একটু খেয়াল করি, আমরা সামনের দিকে যাই, ফার্টিলাইজেশনের প্রসেসটা আমাদের, এটা হচ্ছে আমাদের ওভাম বা এগ, স্পার্মগুলো ঝাঁকে ঝাঁকে আসছে। খেয়াল করে দেখেন এই যে স্ট্রাকচারটা আমরা বলছি, দিস ইজ কল্ড করোনা রেডিয়াটা, বাইরের যে স্ট্রাকচারটা দিস ইজ কল্ড করোনা রেডিয়াটা। এরপরে হচ্ছে আমাদের জোনা পেলুসিডা আছে, তারপরে আমাদের ওভামের ভিতরের জিনিসগুলো আছে আর কি। তো খেয়াল করে দেখেন ঝাঁকে ঝাঁকে স্পার্ম আসলে, এগুলো আমরা সবাই বেসিক পড়াশোনা করে আসছি। স্পার্মটা কি হচ্ছে, এখানে একটা স্পার্ম কিন্তু এই যে ভিতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? একটা স্পার্মে যে স্পার্ম ভিতরে ঢুকলো, মানে স্পার্মের যে আমার এই প্রো নিউক্লিয়াস আছে যেটা, এই নিউক্লিয়াসটা বাকি অংশ কিন্তু এই যে আলাদা বাইরে থেকেই গেল, ঠিক আছে? শুধুমাত্র হেড থেকে প্রো নিউক্লিয়াসটা ভিতরে ঢুকলো, এই যে দুইটা স্পার্ম নিউক্লিয়াস, এটা হচ্ছে এগ নিউক্লিয়াস বা ওভাম নিউক্লিয়াস, দুইটা মিলে একসাথে কি ফর্ম করলো, তারা জাইগোট ফর্মেশন করলো আর কি, ঠিক আছে? আরেকটি ছবি দেখবো আমরা, খেয়াল করে দেখেন এই যে ওভামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে দিস ইজ করোনা রেডিয়াটা, এই যে রেডিয়েটিং প্যাটার্ন চারদিকে ছড়ানো যে কোষগুলো আছে, দিস ইজ কল্ড করোনা রেডিয়াটা, ঠিক আছে? এরপরে এখানে আপনার ফার্টিলাইজেশন হচ্ছে, ফার্টিলাইজেশন হওয়ার পরে ফার্স্টে হচ্ছে কি, এই যে আপনার দুইটা ইউনিফিকেশন হলো, দিস ইজ কল্ড জাইগোট। এই জাইগোটের পরে হচ্ছে এবার এখানে সিরিজ অফ সেল ডিভিশন হবে। জাইগোট ফর্মেশন হলো মানে দুইটা ইউনিফিকেশন হলো, এরপরে একটা সেল থেকে তো আমাদের এত বড় একটা শরীর তৈরি হবে আর কি, ঠিক আছে? সো এবার কি হবে, এই মানে সেল ডিভিশন হবে, সেল ডিভিশন হয়ে বিভিন্ন আমাদের সেল সংখ্যা বাড়বে, বিভিন্ন অর্গান তৈরি হবে আর কি। তো ফার্স্টে জাইগোট ফার্স্ট ডিভিশন হলো একটা 2 সেল স্টেজ, দেন 4 সেল স্টেজ, 8 সেল স্টেজ, এভাবে আপনার যেতে থাকবে। 16 সেল স্টেজ, সেটাকে আমরা বলছি হচ্ছে মরুলা। তাহলে এই যে আপনার ভাগ হচ্ছে, ক্লিভেজ মানে কি করা, ক্লিভেজ মানে হচ্ছে ভাগ, বিভক্ত, ঠিক আছে? সো এই যে সেলগুলো 2টা থেকে 4টা থেকে 8টা, এই যে ভাগ হচ্ছে, সিরিজ অফ সেল ডিভিশন হচ্ছে, সেটাকে আমরা বলছি হচ্ছে ক্লিভেজ। তাহলে ফার্স্টলি যেটা হচ্ছে সেটাকে আমরা কি বলছি, ক্লিভেজ। এই ক্লিভেজ হতে হতে একসময় এরকম ভাগ হতে হতে যখন 16 সেল একটা স্টেজে চলে আসছে, তখন সেটাকে আমরা বলছি মরুলা। এই মরুলা আরও যখন ভাগ হচ্ছে, ভাগ হয়ে 16-র পরে 32 হবে বা 64 হবে, এরকম স্টেজে যখন চলে আসছে, সেটাকে আমরা বলছি ব্লাস্টুলা। তাহলে ক্লিভেজ, দেন মরুলা, তারপরে হচ্ছে ব্লাস্টুলা। এখন খেয়াল করে দেখেন এই যে টোটাল প্রসেসটা হচ্ছে, আমরা বাইরে কি বলেছিলাম, করোনা রেডিয়াটা, ঠিক আছে? আমরা শুধু একটু লিখে ফেলি তাহলে, এটা হচ্ছে করোনা রেডিয়াটা বাইরেরটা, আর ভিতরের যে লেয়ারটা গ্লাইকোপ্রোটিন লেয়ার, সেটাকে আমরা বলি হচ্ছে জোনা পেলুসিডা। তাহলে দুইটা লেয়ার পেলাম আমরা, জোনা পেলুসিডা। আমরা এখানে দুইটা লেয়ারের কথা বলেছি, একটা হচ্ছে করোনা রেডিয়াটা, বাইরের দিকে যে এই যে সেল স্ট্রাকচারগুলো দেখছি, দিস ইজ কল্ড করোনা রেডিয়াটা, ঠিক আছে? আর এর ভিতরে একটা গ্লাইকোপ্রোটিন লেয়ার থাকে, সেটাকে আমরা বলি জোনা পেলুসিডা। তো গ্লাইকোপ্রোটিন লেয়ারের একটা কি বলে বৈশিষ্ট্য হচ্ছে, সে হচ্ছে মানে ইমপারমিয়েবল টু ওয়াটার, পানির ভিতরে ঢুকতে দেয় না। তো এই যে ক্লিভেজ হচ্ছে, জাইগোট ফর্মেশন হলো ক্লিভেজ, মরুলা, ব্লাস্টুলা পর্যন্ত এই গ্লাইকোপ্রোটিন লেয়ারটা চারপাশে থেকে যায়। এরপরে এই ব্লাস্টুলা ফর্মেশন হওয়ার পরে এই গ্লাইকোপ্রোটিন লেয়ারটা একসময় কী হয়ে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তো গ্লাইকোপ্রোটিন লেয়ার যখন নষ্ট হয়ে যায়, তখন কি গ্লাইকোপ্রোটিনের কাজ ছিল কি, ইমপারমিয়েবল টু ওয়াটার ভিতরে সে ঢুকতে দিত না। কিন্তু যখনই এই গ্লাইকোপ্রোটিন লেয়ারটা চলে গেল, তাহলে এর ভিতরে এবার কি হতে পারবে, ওয়াটার তাহলে ঢুকতে পারবে। ওয়াটার ঢোকার ফলে কি হয়, যে পানির তো একটা জায়গা লাগবে। সো এই সেলগুলা তখন তারা মানে দুইটা স্তরে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে এই চারপাশ দিয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে চারপাশ দিয়ে থাকে, এই যে সুন্দর করে এই যে চারপাশের যে গোল সেল লেয়ার যেটা, এটা হচ্ছে একটা, আর একটা থাকে হচ্ছে আপনার ভিতরে, এই যে এখানে যে সেলগুলো আছে আর কি, ঠিক আছে? এখানকার যে সেলগুলো, দিস ইজ। তাহলে বাইরের যে সেলগুলো, এই জিনিসটা কেন হচ্ছে, ওয়াটার যখন ভিতরে ঢুকে যাচ্ছে, পানির জন্য জায়গা প্রয়োজন হচ্ছে, এই জন্য সেলগুলো দুই স্তরে ভাগ হয়ে একটা পেরিফেরিতে সার্কেল করে থাকছে, আর একটা হচ্ছে যে কোনো একটা পোলে গিয়ে থাকছে। তো এই যে দুইটা ভাগে ভাগ হলো, একটা হচ্ছে আউটার, একটা হচ্ছে ইনার, ভিতরে। আউটার মানে চারপাশে গোল হয়ে যেটা থাকছে, আর যে কোনো এক পাশে কিছু সেলের অ্যাকুমুলেশন হচ্ছে আর কি। তো এই যে যে জিনিসটা হচ্ছে, এটাকে তখন আমরা বলছি যে বাইরের দিকে যে সেলটা, সেটাকে আমরা বলছি হচ্ছে আউটার সেল মাস, আর ভিতরের দিকে যেটা, সেটা হচ্ছে ইনার সেল মাস।
যেহেতু এটা ভিতরে এই জন্য আউটার এবং ইনার, বাইরে যেটা সেটা আউটার, ভিতরে যেটা সেটা ইনার, আর বাকিটা হচ্ছে সেল মাস, মানে সেল অনেকগুলো একসাথে সেই হিসেবে সেল মাস। তাহলে আমরা যেটা পেলাম যে জাইগোট ফর্মেশন, ফার্স্টে গ্যামেটোজেনেসিস হলো, গ্যামেট ফর্মেশন হলো হ্যাপ্লয়েড গ্যামেট, এরপরে দুইটা গ্যামেট একসাথে মিলে গেল, মিলে গিয়ে কী হলো, তাহলে এটা ফার্টিলাইজেশন হলো। ফার্টিলাইজেশন হওয়ার পরে যে রেজাল্টটা হচ্ছে সেটা হচ্ছে কি জাইগোট ফর্মেশন হচ্ছে। জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড সেল, এই ডিপ্লয়েড সেলগুলো সিরিজ অফ সেল ডিভিশনে যাচ্ছে, সেটাকে আমরা বলছি ক্লিভেজ। এই সেল ডিভিশন হতে হতে একসময় 16 সেলের একটা স্টেজে চলে আসছে, সেটাকে আমরা বলছি মরুলা। দেন 32 বা 64 সেল, মানে আরও একবার ডিভিশন হওয়ার ফলে যেটা হচ্ছে সেখান থেকে আমরা তাকে বলছি ব্লাস্টুলা। ব্লাস্টুলার চারপাশ দিয়ে পর্যন্ত কী ছিল, একটা গ্লাইকোপ্রোটিন কোড ছিল, সেটার নাম ছিল জোনা পেলুসিডা। ঠিক আছে, এই জোনা পেলুসিডা এবার নষ্ট হয়ে যাওয়ার পরে তাহলে গ্লাইকোপ্রোটিন পানি ঢুকতে বাধা দিত, যখন এটা নষ্ট হয়ে গেল এরপর এটার ভিতরে ওয়াটার ঢুকতে পারবো। ওয়াটার ঢোকার কারণেই সেটাকে আমরা কি ব্লাস্টুলা থেকে বলছি ব্লাস্টোসিস্ট। সিস্ট মানে কি ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, তার মানে এখানে একটা এরকম ক্যাভিটেশন হবে যেটার ভিতরে কি হবে, আপনার ফ্লুইড থাকবে, এই পানিটাই ভিতরে চলে গেল আর কি, এই জন্য এটার নাম তখন ব্লাস্টুলা থেকে ব্লাস্টোসিস্ট হয়ে গেল। তো পানি ভিতরে ঢোকার কারণে এই সেলগুলা, ব্লাস্টুলার যে সেলগুলো দুইটা স্তরে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে পেরিফেরিতে একটা গোল একটা সার্কেলের মতো থাকবে, ফুটবলের মতো থাকবে, দিস ইজ কল্ড, বাইরের দিকে যেহেতু যেন আউটার সেল মাস, আর কিছু সেল ভিতরের দিকে একটা প্রান্তে গিয়ে জড়ো হবে, সেটাকে আমরা বলি হচ্ছে ইনার সেল মাস। তো এখন যেটা হচ্ছে এরপর এই ব্লাস্টোসিস্ট ফর্মেশন হওয়ার পরে এসে সেটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন হচ্ছে। কি হচ্ছে সেটা? ইমপ্ল্যান্টেশন। আমরা সামনের দিকে যাই, আমরা আরেকটু দেখব। তো ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট, এই যে এতটুক যে কথাগুলো আমরা বললাম ব্লাস্টোসিস্ট ফর্মেশন পর্যন্ত, দিস ইজ দ্য ইভেন্ট অফ ফার্স্ট উইক, প্রথম সপ্তাহের ইভেন্ট পর্যন্ত। এটা অনেক সময় 7th 8th বা 9th ডে পর্যন্ত হয়, যে এই যে আমরা বললাম ব্লাস্টুলা ফর্মেশন বা ব্লাস্টোসিস্ট ফর্মেশন, এটা 7th বা 8th ডে পর্যন্ত হয়। আর নর্মালি এরপরে এই ব্লাস্টোসিস্ট ফর্মেশন হওয়ার পরে সেটা কি হয়, আমরা বলেছি যে আগের ছবিটা যদি আমরা দেখি, ফাইনালি সেটা হচ্ছে কি ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন মানে কি, আমরা ট্রি প্ল্যান্টেশন করি না, কোথাও কি করি, যে কোনো জিনিস পুঁতে দেয়া, সেটাকে বলে আমি ইমপ্ল্যান্টেড, ডেন্টাল ইমপ্ল্যান্টের কথা আমরা বলতে পারি, কোথাও একটা জিনিস ঢুকিয়ে রাখা, সেটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। তো ওকে, এখানেও যেটা হচ্ছে যে আমাদের এই যে ঘটনাগুলো ঘটছে, ফার্টিলাইজেশন হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে, ক্লিভেজ হচ্ছে, মরুলা হচ্ছে, ব্লাস্টুলা হচ্ছে, ব্লাস্টোসিস্ট ফর্মেশন হচ্ছে, এতক্ষণ পর্যন্ত স্ট্রাকচারটা ছিল কোথায়? এটা ছিল হচ্ছে আমাদের যে ফ্যালোপিয়ান টিউব, ওভারি থেকে ওভাম হলো, কি বলে, ডিসচার্জ হলো, তারপরে ইউটেরাসের মাধ্যমে ইগুলা আমাদের স্পার্মগুলা ফেলোপিয়ান টিউবে গিয়ে ওটা এখন ফার্টিলাইজেশন হলো, ওইটা এবার জাইগোট ফর্মেশন পরে আস্তে আস্তে তারা ফেলোপিয়ান টিউব দিয়ে আস্তে আস্তে তারা ইউটেরাসে আসতে থাকে। এরপরে অ্যারাউন্ড 9th ডেতে এই ব্লাস্টোসিস্টটা নট ওভাম বা নট স্পার্ম বা নট জাইগোট, সেটার নাম কি তখন? কারণ এগুলো তো আমরা পার করে আসছি, এই ওভাম ফার্টিলাইজেশন, সো এখান থেকেই ফার্টিলাইজেশন হয়ে যাওয়া মানেই জাইগোট ফর্মেশন হয়। সো দিস ইজ দ্য ফার্স্ট ডে। এরপরে 1st 2nd 3rd 4th এরকম করে পার হচ্ছে, আর এই যে ক্লিভেজ হচ্ছে, মরুলা হচ্ছে, ব্লাস্টুলা হচ্ছে, এরকম 9th ডেতে এসে এটা ফ্যালোপিয়ান টিউব থেকে কোথায় চলে আসে? ইউটেরাসে চলে আসে। ইউটেরাসে আসার পরে এটা ইউটেরাসের ওয়ালে এটা পুঁতে যায়, মানে কিছু সেল হয়ে যায়, কী বলো এটার নাম, নষ্ট হয়ে যায় আর কি। নষ্ট হয়ে যাওয়ার পরে অ্যাপোপ্টোসিস হয়, এই সেলগুলো এবার ওইখানে আমাদের যে ব্লাস্টোসিস্ট আছে যেটা, এটা তখন ইউটেরাইন ওয়ালে চলে যায় এবং তার উপর দিয়ে আবার এপিথেলিয়ালাইজেশন হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমরা বলছি যেহেতু কি হচ্ছে এটা, তাহলে যে এপিথেলিয়াল যে সেলগুলো, মানে এন্ডোমেট্রিয়াম, যেটা এন্ডোমেট্রিয়ামের কিছু সেল নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে সেখানে এবার এই আমাদের ব্লাস্টোসিস্টটা এটা মায়োমেট্রিয়ামের দিকে চলে যাচ্ছে, এরপরে আবার ওপরে এন্ডোমেট্রিয়ামের সেলগুলো কাভারেজ দিয়ে দিচ্ছে। সো টোটাল জিনিসটা মায়োমেট্রিয়ামের মধ্যে চলে যাচ্ছে, এই জন্য এটাকে তখন বলা হচ্ছে ইমপ্ল্যান্টেশন। ওকে, তাহলে ইমপ্ল্যান্টেশন কখন হচ্ছে? অ্যারাউন্ড 9th ডেতে ইমপ্ল্যান্টেশন হচ্ছে। এবং যেটা বলবো আর কি, ইমপ্ল্যান্টেশনের সাইট কোথায় ইমপ্ল্যান্টেশন হচ্ছে, আমরা কি বললাম, ফেলোপিয়ান টিউব থেকে এটা বের হয়ে আসছে, বের হয়ে কোথায় আসলো? ইউটেরাসে আসলো। তো ইউটেরাসের যে কোনো জায়গায় তো আর হবে না, নর্মাল একটা সাইট আছে, সেটা হচ্ছে কি পোস্টেরিয়র ওয়াল। ঠিক আছে, কোথায় এটা হয়? ইউটেরাসের তাহলে পোস্টেরিয়র ওয়াল, ইউটেরাসের অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল এগুলো আছে, তাহলে অ্যান্টেরিয়র ওয়ালে না হয়ে কোথায় হচ্ছে? এটা পোস্টেরিয়র ওয়াল। এরপরে আবার হচ্ছে ইউটেরাসের অ্যানাটমিক্যাল কিছু পোর্শন আছে, তার মধ্যে একটা পোর্শন হচ্ছে ফান্ডাস, তাহলে পোস্টেরিয়র ওয়াল ক্লোজ টু ফান্ডাস। ঠিক আছে, এটা একটু লিখে নিতে পারেন যে ইমপ্ল্যান্টেশন কবে হচ্ছে? 9th ডেতে হচ্ছে। কোথায় হচ্ছে? ইউটেরাসে হচ্ছে। ইউটেরাসের কোথায় হচ্ছে? পোস্টেরিয়র ওয়াল অফ ইউটেরাস। আর পোস্টেরিয়র ওয়াল তো অনেক বড়টা, ইউটেরাসের পুরো পিছনের সাইডটাই তো পোস্টেরিয়র ওয়াল বলছে, তাহলে স্পেসিফিক কোথায়? ক্লোজ টু ফান্ডাস, ফান্ডাসের কাছাকাছি কোনো একটা জায়গাতে এটা ইমপ্ল্যান্টেশন হয়ে যাচ্ছে। সো আমরা যদি এবার সামারি করি যে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টে কী হচ্ছে, তাহলে যে ফার্টিলাইজেশন হলো, মানে ফার্স্ট ডে শুরু হলো, ফর্মেশন অফ দ্য জাইগোট, মানে এই পর্যন্ত ফার্স্ট ডে। এই যে উইদিন 30 hours অফ ওভুলেশন, তার মানে একটা ওভুলেশন হলো, ওভুলেশন হওয়ার 30 hours-এর মধ্যে কী হতে হবে? আমাকে ফার্টিলাইজেশন হতে হবে, আদারওয়াইজ ওই ওভামের ভায়াবিলিটি থাকে না, তখন আর কি হতে পারে না, কী বলে এটার নাম,
ফার্টিলাইজেশন হতে পারে না। এরপরে হচ্ছে ক্লিভেজ হবে, ঠিক আছে, জাইগোট ফর্মেশন হবে, মোরুলা ফর্মেশন হবে। এ পর্যন্ত হচ্ছে কত, সেকেন্ড থেকে থার্ড ডেতে এটা হয়ে যাচ্ছে। ফর্মেশন অফ ব্লাস্টোসিস্ট সেটা 5th to 8th ডে পর্যন্ত আমাদের ফর্মেশন অফ ব্লাস্টোসিস্ট, মানে ব্লাস্টোসিস্ট তৈরি হতে 8ম দিন পর্যন্ত লাগে। ইমপ্ল্যান্টেশন তাহলে কবে হচ্ছে বললাম একটু আগে আমরা, 9th ডেতে। ব্লাস্টোসিস্ট ফর্মেশন হওয়ার পরেই তো ইমপ্ল্যান্টেশন হবে, তাই না? ঠিক আছে, সো 9th ডেতে গিয়ে অ্যারাউন্ড সেখানে ব্লাস্টোসিস্টটা কি হচ্ছে, ইমপ্ল্যান্টেশন হচ্ছে। ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে মোটামুটি আমরা ফার্স্ট উইকটা আমরা পড়ে ফেললাম। এরপরে আমাদেরকে যেতে হবে সেকেন্ড উইক অফ দ্য ডেভেলপমেন্ট। সো দিস ইজ এ ফিগার অফ এমব্রায়ো ইন সেকেন্ড উইক। সেকেন্ড উইকে কেমন থাকে আর কি। তো এখানে দেখেন অনেকগুলো সেল, অনেকগুলো এরকম স্ট্রাকচার দেখা যাচ্ছে আর কি। তো এখানে যেটা হচ্ছে আমরা ফার্স্টে ভাগ করেছিলাম একটা আউটার সেল মাস আর একটা হচ্ছে ইনার সেল মাস, তাই তো? তো এই যে আউটার চারপাশে যে সেলটা আছে, যেটা কি করবে তাহলে, বাবু কি থাকবে, সুরক্ষিত থাকবে একটা ক্যাভিটির ভিতরে, তাই না? তাহলে আউটার সেল মাস যেটা থাকবে সেটা বাবুকে সাপোর্ট দিবে। সো এখান থেকে এই আউটার সেল মাসকে অনেক সময় কি বলা হয়, ট্রফোব্লাস্ট বলা হয়। ট্রপিক্যাল সেল মানে চারপাশের যে সেলগুলো, পেরিফেরির যে সেলগুলো, স্ট্রাকচারগুলো, সেগুলো তৈরি করে। ব্লাস্ট সেল মানে কি, ফর্মেটিভ সেল। তাহলে ট্রপিক্যাল স্ট্রাকচার বা পেরিফেরাল স্ট্রাকচার যারা তৈরি করবে তাদেরকে বলা হচ্ছে ট্রফোব্লাস্ট। ব্লাস্ট মানে তৈরি করার সেল। ঠিক একইভাবে ইনার সেল মাস যেটা, সেটা ইনার সেল মাস থেকে এমব্রায়ো ফর্মেশন হয়, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় এমব্রায়ো ব্লাস্ট। ব্লাস্ট মানে ফর্মেটিভ সেল, তাহলে কি এমব্রায়ো ফর্মেটিভ সেল যেটা, সেটাকে আমরা কি বলছি, এমব্রায়ো ব্লাস্ট। তাহলে আউটার আর ইনার সেল মাস যে আমরা বলেছিলাম, এই যে এখানে বলেছিলাম আউটার সেল মাস, সেটাকে আমরা বলছি হচ্ছে ট্রফোব্লাস্ট। তাহলে ব্লাস্ট মানে ফর্মেটিভ সেল, কি ফর্মেশন করছে তারা, ট্রফো মানে ট্রপিক্যাল স্ট্রাকচার, ট্রপিক্যাল সেল। সো এটা বলছি আমরা ট্রফোব্লাস্ট। ইনার সেল মাসকে আমরা বলছি হচ্ছে এমব্রায়োব্লাস্ট, এমব্রায়োব্লাস্ট। তাহলে একই কথা, ব্লাস্ট মানে ফর্মেটিভ সেল, এমব্রায়ো মানে হচ্ছে এমব্রায়ো। তাহলে হচ্ছে আমাদের যে এমব্রায়োর যে স্ট্রাকচার যেটা করবে, সেটা ফর্মেশন করবে, সেটাকে আমরা বলছি হচ্ছে ইনার সেল মাস। ওকে, আমরা এবার একটু সামনে যাই। এই যে ছবিতে আমরা একটু খেয়াল করে দেখি, এই যে ট্রফোব্লাস্টিক ল্যাকুনা বলছি আমরা এখানে, মানে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলা, দিস ইজ কল্ড আউটার সেল মাস। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে সব আউটার সেল মাস। ওকে, এরপরে ভিতরে এই যে একটু কি কালার বলা যায়, এটা হালকা একটু যাই হোক কোনো একটা কালারে, যে এটা, ঠিক আছে, দিস ইজ ইনার সেল মাস। এই জিনিসগুলো হচ্ছে ইনার সেল মাস, ঠিক আছে, এগুলোও ইনার সেল মাস। তাহলে এখন খেয়াল করে দেখেন, এখানে এই যে আমার আউটার সেল মাস বা ট্রফোব্লাস্ট বলছি আমরা, এই ট্রফোব্লাস্টটা এই সেকেন্ড উইক মানে 2 নাম্বার উইক, এখানে সব কিছুই আপনার 2 ভাগে ভাগ হবে। কয় ভাগে ভাগ হবে? সব কিছু 2 ভাগে ভাগ হবে। তাহলে ওইখানে আমরা পেলাম হচ্ছে একটা কি, ট্রফোব্লাস্ট, আর একটা পেলাম এমব্রায়োব্লাস্ট। ট্রফোব্লাস্টটা 2 ভাগে ভাগ হবে, একটাকে বলা হয় সিনসাইটোট্রফোব্লাস্ট, আর একটাকে বলা হয় সাইটোট্রফোব্লাস্ট। তাহলে সিনসাইটো কোনটা দেখেন, একদম পেরিফেরিতে যেটা থাকবে, দিস ইজ কল্ড সিনসাইটোট্রফোব্লাস্ট। আর একদম আমাদের এই যে এমব্রায়োব্লাস্টের সাথে সাথে এই যে সেলের স্ট্রাকচার যেগুলো আমরা দেখছি, সেটাকে আমরা বলছি হচ্ছে সাইটো, মানে এগুলোতে হচ্ছে সেল দেখাই যাচ্ছে, দিস ইজ কল্ড সাইটোট্রফোব্লাস্ট। তো এদের আলাদা আলাদা স্ট্রাকচার আছে, ডেরিভেটিভস আছে, সেগুলো আমাদের ইম্পর্টেন্ট, আমরা পড়ি না। এরপরে যেটা আছে আমাদের, তাহলে এটা আমরা বললাম হচ্ছে ট্রফোব্লাস্ট বা আউটার সেল মাসের স্ট্রাকচার 2 ভাগে ভাগ হলো, সাইটোট্রফোব্লাস্ট। ভিতরে আমরা এমব্রায়োব্লাস্ট রেখেছিলাম বা ইনার সেল মাস রেখেছিলাম। ইনার সেল মাসের অপর নামে আমরা বলেছিলাম এমব্রায়োব্লাস্ট। এই এমব্রায়োব্লাস্টটা 2 ভাগে ভাগ হবে। একটা হচ্ছে ওপরের অংশ, সেটাকে আমরা বলি হচ্ছে এই যে ওপরের এই যে স্ট্রাকচারটা, দিস ইজ কল্ড এপিব্লাস্ট। আর নিচের এই যে স্ট্রাকচারটা সবুজ দিয়ে যেটা দেখানো হচ্ছে, সেটাকে আমরা বলছি হচ্ছে নিচের দিকে যেহেতু, এই জন্য এটাকে বলি আমরা হাইপোব্লাস্ট। তো এখানে 2টা স্ট্রাকচার পাচ্ছি, একটা হচ্ছে এপিব্লাস্ট এবং আরেকটা হচ্ছে হাইপোব্লাস্ট, ঠিক আছে? তাহলে কয় ভাগে ভাগ হলো? সব 2 ভাগে ভাগ হয়ে গেল। ট্রফোব্লাস্টটাকে 2 ভাগে ভাগ হলো, সিনসাইটো এবং সাইটোট্রফোব্লাস্ট। এখানে আমাদের এমব্রায়োব্লাস্টের 2 ভাগে ভাগ হলো, একটা হচ্ছে এপিব্লাস্ট এবং আরেকটা হচ্ছে হাইপোব্লাস্ট। আর এই হচ্ছে আমার কি, এই যে এটা দেখেন, এটা হচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়ামের লাইনিংটা। এটা হচ্ছে কি আমাদের এন্ডোমেট্রিয়ামের লাইনিং, ভিতরে হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ভিতরে এমব্রায়োটা আছে আমাদের, ঠিক আছে, মানে ইমপ্ল্যান্টেশন হয়েছে এখানে। তো আমরা যেটা হচ্ছে সেকেন্ড উইকের ক্ষেত্রে আমরা যদি বলি, সামারি অফ দ্য সেকেন্ড উইক যদি আমরা বলি, তাহলে ফরমেশন অফ 2 লেয়ার্স ইন দ্য জার্ম ডিস্ক, ঠিক আছে? তাহলে কি হলো, উপরে আমরা যে এমব্রায়োব্লাস্ট যেটা হলো, সেটা হচ্ছে তাহলে উপরের লেয়ারটাকে আমরা বলেছি এপিব্লাস্ট, নিচের লেয়ারটাকে আমরা বলেছি হাইপোব্লাস্ট। এখন খেয়াল করে দেখেন, এপিব্লাস্টের মাঝখানে এই যে এপিব্লাস্টের সেলগুলো, এটা মাঝখানে একটা এই যে ফাঁকা জায়গা, ঠিক আছে, এই একটা ফাঁকা জায়গা, এটাকে আমরা একটা ক্যাভিটি বলতে পারছি, আবার এটা আর একটা ক্যাভিটি, তাই না? সো 2টা ক্যাভিটি, 2টা লেয়ারে ভাগ হলো, 2টা লেয়ার, উপরের লেয়ারে একটা ক্যাভিটি থাকে, নিচের লেয়ারে একটা ক্যাভিটি, 2টা ক্যাভিটিকে 2টা নাম, একটা হচ্ছে উপরে যেটা, দিস ইজ অ্যামনিওটিক ক্যাভিটি, আর নিচে যেটা হচ্ছে প্রাইমারি ইয়োক স্যাক,
ঠিক আছে, সো নামগুলো এখান থেকে দেখে ফেলবেন। ওকে, তাহলে আরেকটা জিনিস, তাহলে দুইটা জিনিস হলো যে এপিব্লাস্ট ফরমেশন হলো, হাইপোব্লাস্ট ফরমেশন হলো, দুইটা ক্যাভিটি, অ্যামনিওটিক ক্যাভিটি ফরমেশন হলো, ইয়ক স্যাক প্রাইমারি ইয়ক স্যাক ফরমেশন হলো। এরপরে দেখেন ইমপ্ল্যান্টেশন 9th ডেতে আমরা বলেছি না, তার মানে কি এটা সেকেন্ড উইকের কথা। তাহলে ইমপ্ল্যান্টেশন কোথায় হচ্ছে, যে এখানে আপনারা লিখে নিতে পারেন। আর এরপরে দেখেন যে ট্রফোব্লাস্টিক লেয়ার ডিভাইডেড ইন্টু 2 লেয়ার্স, যেটা বলেছি আমরা সাইটো এবং সিনসাইটো ট্রফোব্লাস্ট। আর এক্সট্রা এমব্রায়োনিক যে মেসোডার্ম যেগুলো আছে, ঠিক আছে, দিস ইজ কল্ড, এই স্ট্রাকচারটা যে আউটার আর ইনার সেল মাস যেটা আমরা বলেছিলাম, তার মধ্যে ইনার সেল মাস যেটা মানে এমব্রায়ো ব্লাস্ট যেটা বলেছিলাম, এর বাইরে যে স্ট্রাকচারগুলো আছে সেখানে কিছু মেসোডার্ম পাওয়া যায়, সেটাকে বলা হয় এক্সট্রা এমব্রায়োনিক, মানে এমব্রায়োর বাইরে যে সেলগুলো আছে সেখানে বলে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। সেটা আবার দুই ভাগে ভাগ করা যায়, সোমাটোপ্লিউরিক মেসোডার্ম আর একটা হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক মেসোডার্ম। ঠিক আছে, সেগুলো অনেক কথা, এত বেশি ডিটেলস আমাদের পড়ার দরকার হয় না। শুধুমাত্র আমরা যেটা জানবো আমাদের কি হচ্ছে, সব কিছু দুই ভাগে ভাগ হবে। একটা হচ্ছে তাহলে এমব্রায়ো ব্লাস্ট বলেছিলাম, দুই ভাগে ভাগ হচ্ছে এপি এবং হাইপো। তো এপি ব্লাস্টের ক্ষেত্রে মাঝখানে একটা ক্যাভিটি থাকবে, অ্যামনিওটিক ক্যাভিটি, আর এখানে হচ্ছে হাইপোব্লাস্টের ভিতরে একটা ক্যাভিটি থাকবে, প্রাইমারি ইয়ক স্যাক। ট্রফোব্লাস্ট আমরা বলেছিলাম, ট্রফোব্লাস্ট দুই ভাগে ভাগ হবে, সিনসাইটো এবং সাইটো ট্রফোব্লাস্ট। তাহলে দেখেন তিনটা জিনিস পেয়ে গেলাম, এপি হাইপো, তারপরে অ্যামনিওটিক ক্যাভিটি ইয়ক স্যাক, আবার হচ্ছে সাইটোট্রফোব্লাস্ট, সিনসাইটোট্রফোব্লাস্ট। এর সাথে আপনার আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক যে মেসোডার্ম আছে, দুই ভাগে ভাগ হচ্ছে, একটা সোমাটোপ্লিউরিক আর একটা হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক। এগুলো মোটামুটি। আর 9 ডেতে ইমপ্ল্যান্টেশন হচ্ছে, কোথায় হচ্ছে সেটা তো আমরা অলরেডি পড়ে ফেলেছি। সো দিস ইজ অল অ্যাবাউট সেকেন্ড উইক অফ দ্য ডেভেলপমেন্ট। ক্লিয়ার? এই যে সেকেন্ড উইক অফ দ্য ডেভেলপমেন্টে আমাদের এই স্ট্রাকচারগুলো আছে, অলরেডি তো সবই আমরা পড়ে ফেলেছি। সো দিস ইজ ডান। ঠিক আছে, এরপর হচ্ছে থার্ড উইক অফ দ্য ডেভেলপমেন্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট উইক হচ্ছে থার্ড উইক অফ দ্য ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো থার্ড উইক অফ দ্য ডেভেলপমেন্টে আমরা কী পাচ্ছি দেখেন, যে ইভেন্টস কী হচ্ছে এখানে। ফার্স্টে হচ্ছে গ্যাস্ট্রুলেশন, দেন ফরমেশন অফ দ্য নটোকর্ড, এরপর হচ্ছে ইনিশিয়েশন অফ নিউরোলেশন, দেন ফোল্ডিং অফ দ্য এমব্রায়ো। ঠিক আছে, এই চারটা ঘটনাই হচ্ছে আমাদের কখন ঘটছে, থার্ড উইকে ঘটছে, এবং এটা আমাদের জন্য অর্গানোজেনেসিসের জন্য একটা হিউম্যান বডিতে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো খেয়াল করে দেখেন গ্যাস্ট্রুলেশন কি বলছি আমরা, ফরমেশন অফ ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক। গ্যাস্ট্রুলেশন অপর কথা আমরা কি বলছি, ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক ফরমেশন। এরপরে ফরমেশন অফ দ্য নটোকর্ড যাচ্ছে, ইনিশিয়েশন অফ নিউরুলেশন, আর হচ্ছে ফোল্ডিং অফ দ্য এমব্রায়ো। তো যাই হোক, আমরা এবার বাকি জিনিসগুলো আমরা পড়বো। গ্যাস্ট্রুলেশন যে কথাটা আর কি, তো খেয়াল করে দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত যেটা সেকেন্ড উইক পর্যন্ত পড়লাম, আমাদের এমব্রায়োব্লাস্ট কয়টা লেয়ারে ভাগ হয়েছিল, দুইটা লেয়ারে ভাগ হয়েছিল, একটা হচ্ছে এপিব্লাস্ট আর একটা হচ্ছে হাইপোব্লাস্ট। ঠিক আছে, ওকে, এখন খেয়াল করে দেখেন সেকেন্ড উইকের শেষে এবং থার্ড উইকের শুরুর দিকে এই যে আমাদের এপি এবং হাইপোব্লাস্ট, এটা একটা ডিস্কের মতো থাকে, একটা চাকতি, একটা প্লেটের মতো থাকে আর কি। ঠিক আছে, এখন এখানে আপনাদের এই শিটে অনেকগুলো কথাবার্তা বলা আছে, একটু রিডিং পড়বেন। আমরা জাস্ট আমাদের কথাগুলো শোনার পরে একটু রিডিং পড়বেন, তাহলে জিনিসটা টোটালি বুঝতে পারবেন আর কি। এখন এখানে একটু খেয়াল করে দেখেন যে আমাদের এপিব্লাস্টের যে সেলগুলা ছিল, এপিব্লাস্টের সেলগুলা আমাদের একটা জায়গাতে এরকম, সাপোজ এটা তো একটা আমাদের ডিস্কের মতো সেই এপিব্লাস্ট, তার নিচে হাইপোব্লাস্ট আছে। ওকে, এখন যেটা হচ্ছে যে এখানে এই যে একটা জায়গা দেখেন একটু বেশি আমরা নীল করে দেখিয়েছি আর কি, যে কিছু কিছু জায়গাতে আপনার হচ্ছে প্রচুর পরিমাণে সেল ডিভিশন হয় এবং সেলের সংখ্যা বেড়ে যায়, এবং এই জায়গাতে কনডেনসেশন হয়। ঠিক আছে, সো এরকম একটা মাথাতে এখানে কনডেনসেশন হচ্ছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যেটা এপিব্লাস্টের নিচের দিকে, ঠিক আছে, এই যে এপিব্লাস্টের একদম যে কোনো একটা এন্ডে, ঠিক আছে, এই এন্ডে আপনার একটা ডিপ্রেশন এরিয়া তৈরি হয়। তাহলে কি হচ্ছে যে মাথার দিকে আপনার সেলুলার কনডেনসেশন হচ্ছে, মানে সেল প্রলিফারেশন হচ্ছে, আর এখানে কিছু সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস হয়ে গিয়ে এখানে একটা স্ট্রাকচারটা তখন দাঁড়ায় যায় এরকম। এটা আমরা মুছে ফেলি। ওকে, স্ট্রাকচারটা তখন হয়ে যায় এই জাস্ট এই যে এই অংশটা এরকম হয়ে আবার এরকম একটা এরকম চাকতির মতো একটা স্ট্রাকচার ফরমেশন করে রাখে আর কি। মানে এই মাথাটা আপনার এরকম একটা ক্লিভেজের মতো হয়ে যায় আর কি, ফাঁকা হয়ে যায় আর কি। ঠিক আছে, তো এই জায়গাটাকে আমরা বলছি প্রাইমেটিভ স্ট্রিক, আর মাঝখানে এখানে আপনার কিছু সেল কনডেনসেশন হয়, সেটাকে আমরা বলছি হচ্ছে প্রাইমেটিভ যেটা আর কি প্রিকর্ডাল প্লেট। এই জায়গাটাকে আমরা বলছি প্রিকর্ডাল প্লেট। তো এই প্রিকর্ডাল প্লেট যেটা, সেটা হচ্ছে এমব্রায়োর ভবিষ্যৎ কি করে, এটা মাউথ তৈরি করে, তার মানে এটা হচ্ছে মুখের দিক। আর এটা হচ্ছে আমাদের এই যে প্রাইমেটিভ স্ট্রিক, এটা একটা মেমব্রেন দিয়ে ঢাকা থাকে, সেটাকে বলা হয় ক্লোয়েকাল মেমব্রেন। জাস্ট নামটা শুনে রাখেন, এগুলো এত পড়ার দরকার নাই। ক্লোয়েকাল মেমব্রেনটা
তাহলে কি হচ্ছে, এটা বেবির ফিউচার অ্যানাস তৈরি করে। তাহলে এই যে দুইটা জিনিস বলার উদ্দেশ্য একটাই, যে কথা আসতে পারে যে কোন দিকে মাথা হবে কোন দিকে পা হবে আমরা কিভাবে বুঝবো। সো সেটা আমরা বুঝবো এই প্রিকর্ডাল প্লেট যেদিকে ফর্মেশন হয় সেটাকে আমরা বলি হচ্ছে হেড এরিয়া, আর যেখানে আমাদের ক্লোইকাল মেমব্রেন থাকে বা এই প্রাইমেটিভ স্ট্রিক তৈরি হয় সেটাকে আমরা বলছি হচ্ছে টেইল এরিয়া আর কি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আপনাদের এই শিটে ফার্স্ট সেকেন্ড ইসে দেখেন, পয়েন্টটাতে খেয়াল করে দেখেন, দ্য ফার্স্ট সাইন গ্যাস্ট্রুলেশন সেকেন্ড পয়েন্টটা, ফার্স্ট সাইন অফ গ্যাস্ট্রুলেশন ইজ দ্য ফর্মেশন অফ প্রাইমেটিভ স্ট্রিক ইন দ্য সারফেস অফ দ্য এপিব্লাস্টিক সেল লেয়ার। এই একটা কথা খুবই খুবই ইম্পর্টেন্ট, সিঙ্গেল বেস্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কথাটা। তাহলে কি হচ্ছে, ফার্স্ট সাইন কোনটা, এই প্রাইমেটিভ স্ট্রিকটা ফর্মেশন হবে। ঠিক আছে, সুন্দর একটা চাকতি আছে, চাকতির আপনার যে কোনো মানে টেইলের দিকে, টেইলের যে পোর্শনটা হচ্ছে এখানে আপনার জাস্ট একটা নালির মতো তৈরি হয়ে যাচ্ছে, মানে ডিপ্রেশন এরিয়া তৈরি, মানে কিছু সেল ওখান থেকে চলে যাচ্ছে। দিস ইজ কল্ড প্রাইমেটিভ স্ট্রিক। ঠিক আছে, এই প্রাইমেটিভ স্ট্রিকের মাথাতে যেটা একটু বালজিং হয়ে থাকে এই ফাঁকা জায়গাটা, সেটাকে বলা হয় প্রাইমেটিভ নোড। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রিকর্ডাল প্লেট। জাস্ট এই কথাগুলো মনে রাখেন, দিস ইজ প্রাইমেটিভ স্ট্রিক, প্রাইমেটিভ নোড, আর হচ্ছে এটা প্রিকর্ডাল প্লেট বলেছি আমরা আর কি, তাই তো। ঠিক আছে, এই কয়েকটা জিনিস এখানে। যাই হোক, এরপরে কি জিনিসগুলো হচ্ছে আর কি খেয়াল করে দেখেন। আফটার ইনভেজিনেশন দ্য, বাকি যে কথাগুলো বলা আছে একটু রিডিং পড়বেন, এত বেশি আমাদের দরকার নেই। কীভাবে আমাদের বাই গ্যাস্ট্রুলেশনে আপনার ট্রাইলেমিনার জার্ম ডিস্ক হচ্ছে সেই কথাগুলো আমরা একটু বলতে থাকি। একটু খেয়াল করে দেখেন, এই যে গ্রুপটা ফরমেশন হলো, ঠিক আছে, এই গ্রুপ বরাবর এই যে এখানে পরের ছবিটা আমরা একটু খেয়াল করে দেখি। এই যে দেখেন সেই প্রাইমেটিভ স্ট্রিক, এটা হচ্ছে আপনার এই ডিপ্রেশন এরিয়া, এরপরে এই মাথায় গিয়ে এটা প্রাইমেটিভ নোড ফরমেশন করেছে, তাই না। এখানে আমরা যেটা বলেছিলাম যে প্রাইমেটিভ স্ট্রিক মাথায় গিয়ে চড়া যে জায়গাটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি প্রাইমেটিভ নোড। এখন তাহলে কি হচ্ছে, এই যে এপিব্লাস্টের যে সেলগুলা, এপিব্লাস্টের সেলগুলা কি হয়, এই যে প্রাইমেটিভ স্ট্রিক বরাবর কি করে প্রলিফারেশন হওয়া শুরু করে। সব জায়গাতে সমান প্রলিফারেশন হয় না, প্রাইমেটিভ স্ট্রিক যেখানে ফরমেশন হলো সেখানে প্রলিফারেশন হওয়া শুরু করে। প্রলিফারেশন অ্যান্ড ডিটাচমেন্ট, মানে সেলগুলোতে একটা আরেকটার সাথে অ্যাটাচড অবস্থায় থাকে, যারা প্রলিফারেশন হয় এবং ডিটাচড হয়ে যায়। ডিটাচড হয়ে তারা মাইগ্রেশন করে কোথায়, যে দেখেন অ্যারো দেয়া আছে, ঠিক আছে, অ্যারো দিয়ে তারা এই প্রাইমেটিভ স্ট্রিক বরাবর চলে যায়। প্রাইমেটিভ স্ট্রিক মানে এটা কোথায়, এপিব্লাস্টে, তার নিচে তো হাইপোব্লাস্ট আছে। সো এখান দিয়ে কি হয়, আমাদের প্রাইমেটিভ স্ট্রিকে যে এক্সট্রা যে সেলগুলো আপনার প্রলিফারেশন হচ্ছে, এই প্রলিফারেটিভ সেলগুলো কোথায়, এই যে দুইটা লেয়ারের মাঝখানে, এপি এবং হাইপোব্লাস্টের মাঝখানে গিয়ে জমা হয়। তো ফার্স্টেই একটা লেয়ার জমা হয়ে যায়, সেটাকে আমরা বলছি হচ্ছে এন্ডোডার্ম ফরমেশন করে তারা। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখেন, এই যে ডেফিনিটিভ মানে ফার্স্টে যেটা হাইপোব্লাস্ট, অনেক জায়গাতে বলা হয় যে হাইপোব্লাস্ট থেকে এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট থেকে এন্ডোডার্ম ফরমেশন হয়। আপনাদের শিটেও এখানে বলা আছে যে ডিটাচড হাইপোব্লাস্ট লেয়ার টার্মড অ্যাজ এন্ডোডার্ম ল্যাটারলি। ঠিক আছে, তো সো এই যে এটা কিন্তু এখানে হাইপোব্লাস্ট, এই যে বলা আছে এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট। এই হাইপোব্লাস্টে বেসিক্যালি কী করে, আপনার এন্ডোডার্ম ফরমেশন করে, কিন্তু এপিব্লাস্টের কিছু সেলও এখানে এসে জায়গা দখল করে ডেফিনিটিভ এন্ডোডার্ম ফরমেশন করে। ঠিক আছে, তো একদম সোললি যে আপনার হচ্ছে এই হাইপোব্লাস্টের সেলই আমাদের এন্ডোডার্ম ফরমেশন করে সেটা না। এন্ডোডার্মের হাইপোব্লাস্টের কিছু সেল, তার সাথে মানে এপিব্লাস্টের কিছু সেল মাইগ্রেশন করে আসে, সবগুলো মিলে একসাথে কী করে, আমাদের এন্ডোডার্ম ফরমেশন করে। তো এন্ডোডার্ম ফরমেশন হয়ে গেল, তার উপরে কিন্তু তখনও এপিব্লাস্ট আছে, মানে হাইপোব্লাস্টটা টার্ন অ্যারাউন্ড কি এন্ডোডার্ম। ঠিক আছে, এরপরে এই প্রলিফারেশনটা চলতেই থাকে। ঠিক আছে, যে এপিব্লাস্টের যে প্রলিফারেশন হলো, মাইগ্রেশন হলো, এটা চলতেই থাকে। তাহলে প্রথম দিকে এপিব্লাস্ট আপনার কিছু প্রলিফারেশন এবং মাইগ্রেশন হয়ে তারা কি এন্ডোডার্ম ফরমেশন করলো, ল্যাটারালি মানে আরও পরে ল্যাটারালি তারা কি করে, এই মাইগ্রেশনটা আরও হতে থাকে এবং এই মাঝখানে এন্ডোডার্মের ওপরে এবং এপিব্লাস্টের নিচে আরও একটা লেয়ার ফরমেশন করে, সেটাকে আমরা বলি তখন মেসোডার্ম ফরমেশন হয়ে গেলে এপিব্লাস্টের বাকি যে অংশটা থাকে সেটাকে তখন আমরা বলি এক্টোডার্ম। তাহলে খেয়াল করে দেখেন যে এপিব্লাস্ট থেকে আমাদের এন্ডোডার্মেরও অংশ তৈরি হচ্ছে, পুরা মেসোডার্ম তৈরি হচ্ছে, আর এপিব্লাস্টের বাকি অংশটা তখন কি হচ্ছে, আমাদের এক্টোডার্মে পরিণত হচ্ছে। তাহলে এই যে দুইটা লেয়ার ছিল এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট, সেখান থেকে আমাদের কি হলো, এখন তিনটা লেয়ার, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তিনটা লেয়ার ফরমেশন হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় প্রসেস ফরমেশন অফ ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক। ঠিক আছে, তাহলে কীভাবে হলো, আবার যদি আমরা একটা বলি যে প্রিকর্ডাল প্লেট ফরমেশন হলো, আর এখানে আমাদের প্রাইমেটিভ স্ট্রিক ফরমেশন হলো। প্রিকর্ডাল প্লেট তাহলে মাথার দিকে, প্রাইমেটিভ স্ট্রিক হচ্ছে কোথায়, টেইলের দিকে। এই প্রাইমেটিভ স্ট্রিক হচ্ছে কি একটা ডিপ্রেসড এরিয়া, একটা নালির মতো একটা জায়গা। ঠিক আছে, সো এরপরে কি হচ্ছে, যে প্রাইমেটিভ স্ট্রিক প্রাইমেটিভ নোডের চারপাশে আমাদের যে সেলগুলো আছে এপিব্লাস্টের সেলগুলো, সেগুলো প্রলিফারেশন হচ্ছে এবং মাইগ্রেশন হয়ে কোথায় যাচ্ছে, তারা এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্টের মাঝখানে গিয়ে জমা হচ্ছে। তো প্রথম যে সেলগুলো যাচ্ছে তারা হাইপোব্লাস্টের সাথে মিলে তারা এন্ডোডার্ম ফরমেশন করে ফেলছে। এর পরবর্তীতে যে সেলগুলো যাচ্ছে তারা কি করছে, মেসোডার্ম ফরমেশন করছে, এবং তাহলে এপিব্লাস্টের বাকি যে অংশ থেকে গেল তারা হচ্ছে এক্টোডার্ম ফরমেশন করছে। তাহলে এই তিনটা একটো, মেসো, এন্ডোডার্ম, এই তিনটা লেয়ার ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক ফরমেশন হয়ে গেল। এটা কোন এলাকার ঘটনা, এটা হচ্ছে থার্ড উইকের ঘটনা, থার্ড উইক অফ দ্য
জেস্টেশন। এর পরের পয়েন্টে আমাদের কি ছিল? ফর্মেশন অফ দ্য নটোকর্ড। ফর্মেশন অফ দ্য নটোকর্ড এখানে ওইভাবে বলা হয় নাই। ফর্মেশন অফ দ্য নটোকর্ডটাকে একটু খেয়াল করে দেখেন। অ্যাট অ্যারাউন্ড ডে 17, 17তম দিনে, মানে সেকেন্ড উইক, মানে 14 ডে পর্যন্ত চলে গেল, 15, 16, তারপরে 17, এরকম 16 বা 17 ডেতে কি হয়, আমাদের কিছু সেল, এই যে আমাদের ইপিব্লাস্টের সেল প্রলিফারেশন হওয়া শুরু হয়ে গেছে না, এই প্রলিফারেশনটা চলতেই থাকবে, ঠিক আছে। এই সেলগুলো আপনার হচ্ছে কি করে, প্রলিফারেশন হয় এবং তারা এবার মাইগ্রেশন, এতক্ষণ মাইগ্রেশন করে কোথায় যাচ্ছিল, তারা এপি এবং হাইপোব্লাস্টের মাঝখানে গিয়ে তারা জমা হয়ে 3টা লেয়ার আস্তে আস্তে ফর্মেশন করে ফেললো। এখানে কি হয়, এগুলা কিন্তু দেখেন এতক্ষণ অ্যারো ছিল কোন দিকে, এই যে অ্যারো কোন দিকে আছে, ল্যাটারালি, মানে দুই সাইড থেকে প্রাইমেটিভ পিট দিয়ে তারা ভিতরে যাচ্ছে। এখন যেটা হয়, দুই সাইড থেকে সেলগুলো মাইগ্রেশন করে কোথায়, সেটা প্রাইমেটিভ নোডে চলে আসে। এখন এতক্ষণ কিন্তু হচ্ছিল প্রাইমেটিভ স্ট্রিকে, তার মানে ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক ফর্মেশনের সময় মাইগ্রেশনটা হচ্ছিল কোথায় দিয়ে, প্রাইমেটিভ স্ট্রিক দিয়ে। এখন হবে প্রাইমেটিভ নোড দিয়ে। প্রাইমেটিভ নোড দিয়ে এটা নিচের দিকে হবে না, এটা হবে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিরেকশনে, মানে প্রাইমেটিভ নোড থেকে এই যে প্রিকর্ডাল প্লেট, এই প্লেট বরাবর হবে, ঠিক আছে, এবং একটা কর্ড লাইক স্ট্রাকচার ফর্মেশন করবে, সেটাকে বলা হয় নটোকর্ড। তাহলে এখান থেকে জাস্ট জানার এতটুকু বিষয়, নটোকর্ড কখন ফর্মেশন হচ্ছে, অ্যারাউন্ড ডে 17 বা 3rd উইক অফ দ্য ডেভেলপমেন্ট। সো আর বেশি কিছু দরকার নেই আমাদের এখান থেকে। পরের যে কথাটা, নটোকর্ড ফর্মেশন হয়ে যাওয়ার পরের ঘটনাটা আরও বেশি ইম্পর্টেন্ট। দিস ইজ কল্ড নিউরুলেশন, ঠিক আছে, বা ফর্মেশন অফ নিউরাল টিউব। আমরা কি ফর্মেশন করলাম, নটোকর্ড। আর এখন আমরা ফর্মেশন করবো হচ্ছে ফর্মেশন অফ দ্য নিউরাল টিউব। তো খেয়াল করে দেখেন, দিস ইজ নটোকর্ড, আমাদের তো ফর্মেশন হয়েছে নটোকর্ড। নটোকর্ডের উপরে কি থাকবে, এপিব্লাস্ট, কারণ আমরা কি ছিল, আমাদের এপিব্লাস্ট ছিল একটা লেয়ার অফ সেল, এগুলো যদি এরকম সেল লেয়ার হয়, তার নিচে আর একটা সেল লেয়ার ছিল, সেটাকে আমরা বলছি হচ্ছে হাইপোব্লাস্ট। এর মাঝখানে এসে কি হলো, মেসোডার্ম ফর্মেশন হলো, আর এদের সাথে আর একটা লেয়ার মিলে এন্ডোডার্ম, তাহলে একটো মেসো এন্ডো, সব কিন্তু এপি আর হাইপোর মাঝখানে গিয়েই হলো, তাই না? তো এখন আমরা যে নটোকর্ড ফর্মেশন করবো, সেটাও এপি আর হাইপোর মাঝখানেই থাকবে। তাহলে ওপরে হচ্ছে আপনার কি এপিব্লাস্ট, কিন্তু এটাতে এখন একটোডার্মে তৈরি হয়ে গেছে আর কি, যেহেতু আমাদের 3rd উইকের প্রথমেই কি হচ্ছে, ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক ফর্মেশন হয়ে যাচ্ছে। সো এপিব্লাস্টটা কি হয়েছে, একটোডার্মে পরিণত অলরেডি হয়ে গেছে। সো এই যে নটোকর্ড ফর্মেশন হলো, এই নটোকর্ড ফর্মেশন হওয়ার পরে এই নটোকর্ডের অ্যাডজাসেন্ট যে এপিব্লাস্টের যে জায়গাটা, ঠিক আছে, সেখানে এবার কি বলে সেল প্রলিফারেশনের হার বেড়ে যায়। কারণ কি, তার এখান থেকেই তো প্রলিফারেশন হয়ে নিচের দিকে গিয়ে নটোকর্ড ফর্মেশন করলো, তো ওই ইটা থেকে যায়। তো এখন নটোকর্ড ফর্মেশন হয়ে যাওয়ার পরে, আগে যেমন তারা মাইগ্রেশন করে ভিতরে যাচ্ছিল, গিয়ে নটোকর্ড ফর্মেশন করলো, এখন তারা আর ভিতরে যায় না। তো যখন ভিতরে যাচ্ছে না, তখন কি এই জায়গায় সেলের পরিমাণ বেড়ে যাচ্ছে। সেলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে তখন তাকে জায়গা দেওয়ার কারণে এই জায়গাটা কি হচ্ছে, এই যে এরকম ফোল্ডিং হতে থাকে আর কি, ঠিক আছে। খেয়াল করে দেখেন, এই যে আমাদের এই জিনিসটা আস্তে আস্তে এই যে এরকম ফোল্ডিং হচ্ছে, ঠিক আছে, এই যে এরকম, আগে তো সুন্দর এরকম ছিল, এখান থেকে এবার আস্তে আস্তে সেটা, মানে সেল এখানে বেশি হচ্ছে বিধায় সে আস্তে আস্তে এই নিচের দিকে ঘুরে এরকম করে একটা স্ট্রাকচার তৈরি করছে, ঠিক আছে, এই যে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে ফেলছে। সো এই যে ফোল্ডিংটা হচ্ছে আর কি, তো এই ফোল্ডিং হতে হতে খেয়াল করে দেখেন যে এটা আরও সামনের দিকে চলে যায়। এখন এই জায়গাটাকে আমরা কি একটা প্রজেকশনের মতো মনে হচ্ছে না, দিস ইজ কল্ড ক্রেস্ট, দিস ইজ কল্ড কি, ক্রেস্ট। এখন এই যে নটোকর্ডের কারণে এখানে যে প্রলিফারেশন হওয়া শুরু করছে, এই প্রলিফারেশন যখন হচ্ছে, তখন এই যে নটোকর্ডের ওপরের যে আমাদের একটোডার্মের যে অংশটা, সেটাকে তখন বলা হয় নিউরাল প্লেট। এই জায়গাটাকে কি বলা হয়, নিউরাল প্লেট। আর এই যে ফোল্ডিং হচ্ছে, এই ফোল্ডিংটাকে বলা হচ্ছে নিউরাল ফোল্ড। নিউরাল ফোল্ডের যে প্রজেকশন, সেটাকে আমরা বলছি হচ্ছে নিউরাল ক্রেস্ট। ক্লিয়ার? তাহলে যে আমাদের নটোকর্ডের ওপরের অংশটাকে বলা হচ্ছে নিউরাল প্লেট, এটা প্লেটের মতো স্ট্রাকচার বলেছি, চাকতি বা প্লেটের মতো স্ট্রাকচার, তো সেই জায়গাটাকে আমরা বলছি নিউরাল প্লেট। নিউরাল প্লেট এবার কি হচ্ছে, আরও বেশি ফোল্ডিং হচ্ছে। ফোল্ডিং হচ্ছে যখন, তখন সেটাকে আমরা কি বলছি, যে নিউরাল ফোল্ড। এবং ফোল্ডের যে প্রজেকশন যে এরিয়াটা, এই বেশি গাঢ় নীলের যে অংশটা, একটু খেয়াল করে দেখেন, এটাকে বলছি হচ্ছে আমরা নিউরাল ক্রেস্ট। ক্রেস্ট মানে প্রজেকশন, তো যে প্রজেকশনটা থাকছে সেটাকে আমরা বলছি হচ্ছে ক্রেস্ট। তাহলে 3টা জিনিস পেলাম, একটা হচ্ছে নিউরাল প্লেট, তারপর হচ্ছে নিউরাল ফোল্ড, দেন হচ্ছে নিউরাল ক্রেস্ট। ওকে, ঠিক আছে, এই যে এখানে দিস ইজ নিউরাল ক্রেস্ট। এখন এরকমভাবে আপনার হতে হতে এটা এক সময় এই যে দুইটা ক্রেস্ট একসাথে লেগে যায়, দুইটা ক্রেস্ট এই যে সুন্দর করে দেখেন, এই যে কাছাকাছি, এখানে আরও বেশি চলে আসলো কাছাকাছি। এখানে এই যে এই নিচের যে এই ফোল্ডিংটা একসাথে জোড়া লেগে গেল, আর দুই পাশ থেকে আমার যে প্রজেকশন এসে জোড়া লেগে গেল। তাহলে ওপরে আমাদের যে স্ট্রাকচারটা ছিল কি বলে একটোডার্মের যে অংশটা, সেটা পুরোপুরি আবার একটা একটোডার্মের ইউনিফর্ম লেয়ার ফর্মেশন হয়ে গেল। তার নিচে এই যে জিনিসটা গোল হয়ে, যে এখানে যেটা আমরা দেখাচ্ছি, আমরা যদি আরেকটু এখানে জিনিস কমাই দিই, ইরেজ করি, তাহলে আরো একটু ভালো বুঝতে পারবেন। এটাই করে দিই।
তাহলে নিউরাল ক্রেস্টের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, যে এটা এরকম হয়েছিল, এটা পরবর্তীতে এখান থেকে যদি আমরা এদিকে দেখাই যে এই জিনিসটা আস্তে আস্তে যে এরকম হয়ে তারা টাচ হয়ে গেল, টাচ হয়ে তাহলে উপরের যে অংশটা সেটা তো কি ছিল আমাদের একটোডার্ম, একটোডার্মের নিচে এর নিচে তো এখানে নটোকর্ড তো আছেই, নটোকর্ডের কারণেই তো এত কথা, তাহলে দিস ইজ নটোকর্ড, এই জিনিসটা নটোকর্ড, নটোকর্ডের উপরে এরকম করে ফোল্ডিং হওয়া শুরু হলো আর কি। তাহলে খেয়াল করে দেখেন এখানে কি হচ্ছে, নটোকর্ড, তারপর এখানে একটা টিউবের মতো স্ট্রাকচার হয়ে গেল, সেটাকে আমরা বলছি হচ্ছে নিউরাল টিউব, আর ওপরে নিউরাল প্লেটটাই তো নিউরাল টিউব হয়ে গেল। এখন এপিডার্মিসের একটোডার্মের বাকি যে অংশটা সেটা তখন একটা ন্যাচারাল একটোডার্ম তৈরি রাখলো, বা এটাকে আমরা এপিডার্মিসও বলতে পারি আর কি। ঠিক আছে, সো এখন কি হচ্ছে খেয়াল করে দেখেন, এই যে দুই পাশ থেকে ক্রেস্ট প্রজেকশনটা এসে একসাথে লেগে গেল, এই লেগে যাওয়ার সময় এই ক্রেস্টের কিছু সেল ডিটাচড হয়, ডিটাচড হয়ে এই যে তারা আপনার হচ্ছে কি এপিডার্মিস এবং নিউরাল টিউবের মাঝখানে এবং দুই পাশে, ঠিক আছে, এই যে তারা এখানে জমা হয়ে যায়, এই জমা হয়ে যাওয়া সেলগুলোকে বলা হয় নিউরাল ক্রেস্ট। তারা কোত্থেকে আসে, এই যে নিউরাল ক্রেস্টের যে জায়গাটা, এই জায়গা থেকে তারা আস্তে আস্তে এই যে সুন্দর করে ক্রেস্টের সেলগুলো ডিটাচড হয়ে আমাদের এপিডার্মিস এবং নিউরাল টিউব যেটা এর মাঝখানে এসে আপনার কি করে, জায়গা দখল করে, সেটাকে আমরা বলি হচ্ছে নিউরাল ক্রেস্ট। সো নিউরাল ক্রেস্ট সেল কোন উইকে ফরমেশন হচ্ছে, থার্ড উইকে ফরমেশন হচ্ছে। কোন প্রসেসের মাধ্যমে ফরমেশন হচ্ছে, নিউরোলেশনের মাধ্যমে ফরমেশন হচ্ছে। নিউরাল ক্রেস্ট আরও বেশি ইম্পর্টেন্ট জিনিস, এটা ডেরিভেটিভ বা আরও যা কিছু আছে আমরা একটু পরে দেখব। তাহলে মোটামুটি এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এরপরে যে জিনিসটা আছে আর একটা স্ট্রাকচার আছে যেটা ফোল্ডিং অফ দ্য এমব্রায়ো। তাহলে এই যে খেয়াল করে দেখেন যে অলরেডি কিন্তু এখানে যে ফোল্ডিং শুরু হয়েছে, ঠিক আছে। সো এই ফোল্ডিংটা আপনার কি হচ্ছে, যে জিনিস তো আপনার প্লেটের মতো যেটা বললাম, তাহলে যদি এটা বলি এটা প্লেটের মতন, তাহলে এই ডিরেকশনেও আপনার ফোল্ডিং হয় এমব্রায়োটা, ঠিক আছে। এটা একটা প্লেটের মতো যদি বলি আমরা, এই ডিরেকশনেও ফোল্ডিং হয়, আবার এই ডিরেকশনেও ফোল্ডিং হয়, তাহলে দুইটা ডিরেকশনেই ফোল্ডিং হয়, এবং ফোল্ডিং হয়ে এমব্রায়োটা একটা পজিশনে চলে আসে, ঠিক আছে। সেটাকে বলা হয় ফোল্ডিং অফ দ্য এমব্রায়ো, যেটা কোন এলাকায় ঘটে, কোন সময়ে ঘটে, সেটা ঘটে হচ্ছে থার্ড উইক অফ দ্য ডেভেলপমেন্টে ঘটে। তাহলে থার্ড উইক অফ দ্য ডেভেলপমেন্টে আমরা কী পেলাম, ফার্স্ট হচ্ছে ফরমেশন অফ দ্য ট্রাইলেমিনার জার্ম ডিস্ক, দেন আপনার হচ্ছে ফরমেশন অফ দ্য নটোকর্ড, নটোকর্ড ফরমেশন হয়ে গেলে সেটার ফলে নিউরাল প্লেট ফরমেশন হচ্ছে, নিউরুলেশন হচ্ছে আর কি। নিউরুলেশন মানে নটোকর্ডের কারণে সেটাকে আমরা তখন নিউরাল প্লেট বলছি। নিউরাল প্লেট এবারে যে ফোল্ডিংয়ের কারণে এরকমভাবে প্রজেকশন ক্রেস্ট তৈরি হচ্ছে, নিউরাল প্লেট, নিউরাল ফোল্ড, নিউরাল ক্রেস্ট, ঠিক আছে। এরপরে সেখান থেকে আস্তে আস্তে আমাদের পুরো প্রসেসটা ফরমেশন হচ্ছে। অ্যান্ড ফাইনালি এই জিনিসগুলোর কিছু ডেরিভেটিভস আছে, ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে আমাদের যাইতে হবে, পরে আমরা চলে যাই। আচ্ছা, এখানে ওই আর একটু জিনিস বোঝানো হয়েছে আর কি, খেয়াল করে দেখেন, দিস ইজ এন্ডোডার্ম, এটা হচ্ছে এন্ডোডার্ম, একদম নিচে হলুদটা, ঠিক আছে, এটা হচ্ছে নটোকর্ড, ওকে। আর তাহলে এটা এন্ডোডার্ম, ওপরে এই নীল রঙের এটা হচ্ছে একটোডার্ম, ঠিক আছে। আর নটোকর্ডের ওপরে তাহলে এখানে এই যে ফোল্ডিং হচ্ছে আর কি, সো এই যে সবুজগুলোকে নিউরাল ক্রেস্ট সেল বোঝানো হয়েছে এখানে। তাহলে একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে দিস ইজ কল্ড মেসোডার্ম। মেসোডার্মের এবার ভাগ দেখেন, ঠিক আছে, একটা হচ্ছে এই একটা অংশ, একটা বাম পাশের অংশ, আবার এখান থেকে একটা এই পাশের অংশ। তো খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কি বলছি, এটা তো আমাদের লং এক্সিস, তাই না, নটোকর্ড একদম মাঝখানে লং এক্সিস, সেটাকে বলছে হচ্ছে এক্সিসের পাশে, মানে পার অ্যাক্সিয়াল বা প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম, ঠিক আছে। আর এটাকে আমরা বলছি এটা কি একদম ল্যাটারালি, এটা যেহেতু মাঝখানে মিডল, তাহলে এটা একদম ল্যাটারালি, তো এটাকে আমরা বলছি হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। টোটালটাই হচ্ছে আমাদের ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এই ল্যাটারাল প্লেট মেসোডার্মকেই আমরা দুই ভাগে ভাগ করেছি, ওই যে সোমাটোপ্লিউরিক লেয়ার এবং এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, মনে আছে কিনা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা পেলাম প্রথমে হচ্ছে কি প্যারা অ্যাক্সিয়াল, এদিকে ল্যাটারাল প্লেট। ল্যাটারাল প্লেটের আবার দুইটা ভাগ, একটা হচ্ছে সোমাটোপ্লিউরিক আর একটা স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক। সোমাটোপ্লিউরিক কোনটা দেখেন, ওপরে স্কিনের সাথে যে জিনিসটা থাকে, যেদিকে থাকে, সেটাকে আমরা বলছি সোমাটোপ্লিউরিক। আর যেটা হচ্ছে এন্ডোডার্মের সাথে যেটা থাকছে, সেটাকে আমরা বলছি হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক। মাঝখানে যেটা থাকছে সেটাকে আমরা বলছি হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম। তাহলে প্যারাঅ্যাক্সিয়াল ল্যাটারাল প্লেট, তার মাঝখানে ইন্টারমিডিয়েট। ল্যাটারাল প্লেটের দুইটা অংশ, সোমাটোপ্লিউরিক, স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক, ঠিক আছে, ওকে, এই কথাগুলাই। এরপরে আমরা চলে যাব হচ্ছে দ্য নিউরাল ক্রেস্ট সেল। নিউরাল ক্রেস্ট সেল কীভাবে ফরমেশন হয় সেটা তো আমরা দেখলাম, এবং কি হচ্ছে বললাম আমরা যে ক্রেস্ট সেলগুলো ডিটাচমেন্ট হয় এবং মাইগ্রেশন হয়। কোথায় মাইগ্রেশন হয়, একটোডার্ম এবং নিউরাল টিউবের চারপাশে আর কি হয়ে যায় আর কি। তো এই যে মাইগ্রেশনটা হয় সেটা দুইটা পাথওয়েতে হয়, একটা হচ্ছে ডরসাল পাথওয়ে, আপনাদের শিটে আছে, আর একটা হচ্ছে ভেন্ট্রাল পাথওয়ে। এটা ইনফিনিটি স্টার দেন, যে ডরসাল পাথওয়ে দিয়ে কিছু কিছু সেল যাচ্ছে, কিছু কিছু সেল ভেন্ট্রাল পাথওয়ে দিয়ে যাচ্ছে। ডরসাল পাথওয়ে দিয়ে কী কী যাচ্ছে খেয়াল করে দেখেন, এই যে কী বলে, ডরসাল পাথওয়ে থ্রু দ্য ডার্মিস where they will enter the ectoderm through the holes of the basal lamina, form কি মেলানোসাইট ইন দ্য স্কিন।
হেয়ার ফলিকল। তার মানে ডর্সাল পাথওয়ে দিয়ে বেসিক্যালি কে যাচ্ছে, মেলানোসাইট যাচ্ছে। আর ভেন্ট্রাল পাথওয়ে দিয়ে বেসিক্যালি কে যাচ্ছে, দেখেন এই যে থ্রু দ্য অ্যান্টেরিয়র হাফ অফ দ্য ইচ সোমাইট টু বিকাম সেন্সরি গ্যাংলিয়া, সিম্প্যাথেটিক অ্যান্ড এন্টেরিক নিউরন, সোয়ান সেল অ্যান্ড সেলস অফ দ্য অ্যাড্রেনাল মেডুলা। তাহলে কোন কোন জায়গা থেকে ডর্সাল পাথওয়ে দিয়ে কি তৈরি হচ্ছে, ভেন্ট্রাল পাথওয়ে দিয়ে যে সেলগুলো যাচ্ছে তারা কি তৈরি করছে, এটা মনে রাখবেন, এটা একটু আপনার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন কথা হচ্ছে এই যে নিউরাল ক্রেস্ট সেল, যেমন আমরা বললাম 3টা লেয়ার পরে আসলাম, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই 3টা জিনিসই আমরা বলেছি যে আমরা জানিও যে আমাদের বডির ম্যাক্সিমাম স্ট্রাকচার বা প্রায় সব স্ট্রাকচারই এই 3টা জার্ম লেয়ার থেকে আসে, হয় এক্টোডার্মাল, না হলে মেসোডার্মাল, না হলে এন্ডোডার্মাল। তো এই নিউরাল ক্রেস্ট সেল এত বেশি ইম্পর্টেন্ট যে এত বেশি স্ট্রাকচারে জন্ম দেয় যে এটাকে অনেক সময় বলা হয়